সো আজাইরা জিনিস ইন্টিগ্রেট করতে স্যামসাং বরাবরই ওস্তাদ, আর কাজের জিনিসগুলো বাদ দিতে তাদের কোনো জুরিই নাই। এই ভাইটি ওয়ান ইউআইতে আটকে গিয়েছে, একে তুলে নিয়ে আপনারা খালে ফেলে দিন। প্রবলেম হইতেছে, মেলা বছর স্যামসাং ইউজ করছি। আমার স্যামসাংয়ের সাথে মেইন যাত্রাটা শুরু হয়েছে একটা পলিফোনিক সাদা রঙের ফোন ছিল সিটি সেলের সিডিএম এ। এরপরে আপনার ফ্ল্যাগশিপ ফোনের লেভেলে আসছি নোকিয়া 7610 দিয়া, হুইচ ইজ নট টেকনিক্যালি এ ফুল ফ্ল্যাগশিপ, কারণ এরপরে এন সিরিজ লঞ্চ হয়েছে, এন সিরিজগুলো ছিল ফ্ল্যাগশিপ। N70 যখন আমি ইউজ করতে পারছি তখন এটার ফ্ল্যাগশিপ নাই। এখন হাল আমলে যদি আমি বলি যে স্যামসাংয়ের প্রপার অ্যান্ড্রয়েড লাইন আপের মধ্যে নোট 9টা নিয়েছিলাম, এবং নোট 9টা নেওয়ার পরই আমি ওয়ান ইউআইতে কট খাই। এই মুহূর্তে আমার ডেইলি ড্রাইভার হইতেছে S25 আলট্রা উইথ এ কেস স্পিগেনের 0, এই হইতেছে S25 আলট্রা, এবং আমার হাতে আছে S26 আলট্রা। সো আজকে কথা হবে আমার কি আপডেট করা উচিত নাকি পুরনো খামে নতুন খামে পুরনো চিঠি। আপনাদের সাথে আছে আমি ওয়ান ইউআই জামান, এবং আপনারা দেখছেন স্যামসাং বিল্ডার বাংলাদেশ। স্যামসাংয়ের সমস্যা হইতেছে প্রত্যেকবার নতুন যখন একটা ফোন লঞ্চ করে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এটা মোস্টলি একটা রিফ্রেশ, বিশেষ করে অ্যাটলিস্ট 2-3 বছর তারা একটা ডিজাইন কন্টিনিউ করে আর একটু ঘষা মাজা করে আজাইরে কিছু ফিচার দেয়। যেমন ডান পাশ থেকে একটা আপনার ড্রয়ার দিবে যেটার মধ্যে আপনি অনেকগুলো অ্যাপ রাখতে পারবেন। এইটা যে কে কবে ইউজ করছে আমার অন্তত জানা নেই। আর কাজের যে ফিচারগুলো আছে এগুলো একটা একটা করে খেদাই দিবে। যেমন একসময় এস পেন দিয়ে আপনার ছবি তোলা যেত, এখন নাকি এস পেন দিয়ে ছবি তোলা যায় না। তাইলে ভাই মানে শো অফ করার জন্য গুরুত্বপূর্ণ মিটিং টিটিংয়ে গিয়ে আমি কি করি, পেনটা একটু বাইর করি, যদি পকেটে খাতা কলম না থাকে খুব ভাব নিয়ে লিখি। লেখার পর আমি নিজেই ভুলে যাই যে একটা নোট নিছিলাম। তারপর যখন নোট খুঁজতে যাই তখন মনে পড়ে ও নোটটা তো ফুললি নেই, একটু দেখানোর জন্য কোম্পানিগুলোর সাথে কথাবার্তা বলার জন্য। দ্যাটস দ্যাট। এই কাজের জিনিস ছিল আপনার ছবি তোলার ক্ষেত্রে এটা ব্যবহার করা, কিন্তু এটা চাপ দিলে আমার ক্যামেরাও অন হয় না, ছবি তোলা যায় না, কিন্তু বাটনটা আবার ঠিকই রাখছে। সো আজাইরা জিনিস ইন্টিগ্রেট করতে স্যামসাং বরাবরই ওস্তাদ, আর কাজের জিনিসগুলো বাদ দিতে তাদের কোনো জুরিই নাই। একদম মানে বেস্ট কোম্পানি, কাজের জিনিসগুলো সব বাদ। এখন এই ফোনটার মধ্যে আপনি প্রথমেই দেখবেন এইখানে লঞ্চের মতো একটা সেটিং করা হয়েছে ক্যামেরার নিচে। এই হাউজিংটা আগে ছিল না, এইটাই হইতেছে এইবার ডিজাইনের ইউনিকনেস। এইরকম ইনোভেশন আমার লাইফে আমি খুব কমই দেখছি। সেই এখন এই ইনোভেশনটা তারা করছে তাও নাকি ঠেকাই পুড়িয়ে, কারণ S25 আলট্রায় যারা কেস টেস ব্যবহার করে না অনেকের এই রিংগুলা আলগা হয়ে খুলে পুড়িয়ে যায়, এইটারে আরো রিইনফোর্স করার জন্য এটা দেয়া হয়েছে। ভাই রে ভাই, মানে কি আর বলবো, থাক মানে কি বলবো, যাই হোক। সামনে ফ্ল্যাট গ্লাস, পেছনেও ফ্ল্যাট গ্লাস, ফ্ল্যাট মেটাল ফ্রেম, সো আলট্রা সেম, আইডেন্টিটি সেম। হাতে নিলে সাটেল পার্থক্য বোঝা যায়, কিন্তু বুঝতে হইলে পরে আপনার অনেক প্যারা খাইতে হবে। আগের 8.2 mm থিকনেস একটু কমায় 7.9 mm নামায় আনছে। ওজন 214 গ্রাম থেকে 218 গ্রাম হইছে, 4 গ্রাম ওজন কমাইছে। তবে যারা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে আছেন, ম্যানুফ্যাকচারিং, তারা জানবেন যে 4 গ্রাম ওজন কমানো আবার সহজ না। 4 গ্রাম শুনতে একটু কম মনে হলেও ওয়েট ডিস্ট্রিবিউশনে প্রিভিয়াস জেনারেশন থেকে কিছুটা ইমপ্রুভড, কোনাগুলো আগের থেকে বেশি রাউন্ডেড, ফলে গ্রিপ আরেকটু কমফোর্টেবল হয়েছে, বিশেষ করে যারা এক হাতে ব্যবহার করেন। এখন এটা লিখছে তো স্ক্রিপ্টে, নিয়ে দেখিনি। ইয়েস এজগুলো এখানে আপনার একটু বেশি শার্প এবং বক্সি লাগে, এখানে আপনার হাতে ধরতে আগের থেকে অনেকটাই কমফোর্টেবল। ওয়ান ইউজার তো এখন নানাভাবে এটার জাস্টিফিকেশন বাইর করতেছি। সবচেয়ে বেশি স্যাসরামি যা স্যামসাং করছে আপনার টাইটেনিয়াম বাদ দিয়া। অ্যাপেল টাইটেনিয়াম থেকে অ্যালুমিনিয়ামে গেছে, দুনিয়ার বদনাম হয়েছে, পাবলিক গাইলে উড়াই ফেলছে। তাহলে এই কয় বছর যে টাইটেনিয়াম হ্যান্ড, টাইটেনিয়াম তেন এইসব বুঝাইলেন, বুঝে টুঝে আবার অ্যালুমিনিয়ামেই গেলেন, তাহলে লাভ কি হইলো? স্যামসাংও সেম টু সেম। এখন এইখানে হইতে পারে কস্ট কাটিং এর ফ্যাক্টর আছে গিমিক। যেমন এইবার তারা বলতেছে আর্মার অ্যালুমিনিয়াম 2, ওকে, গরিব কোম্পানিরা বলবে শার্ট বা ভেস্ট অ্যালুমিনিয়াম 2, আর অ্যাপেল হয়তো কিছুদিন পরে বলবে বুলেট অ্যালুমিনিয়াম 2, বুলেট প্রুফ অ্যালুমিনিয়াম 2, 3, 7, না 17, 18। মানে আজাইরা কোম্পানিগুলোর কাজকর্ম দেখলে মাঝে মধ্যে এত বিরক্ত লাগে। ভাই এত বড় একটা ইন্ডাস্ট্রি, একটু তো সম্মান টম্মান ধরে রাখেন। স্যামসাং আবার এইখানে অনেক অজুহাত দিছে, অজুহাতগুলো হইতেছে অ্যালুমিনিয়াম বেশি ইলাস্টিক, মানে বেন্ডেবল, ইম্প্যাক্ট অ্যাবজর্ব করে ভালো, মানে ফালাই দিলে ভচকায়। থিনার চেসিসে ইন্টারনাল কম্পোনেন্টকে শক থেকে প্রোটেক্ট করবে, মানে ভচকাবে কিন্তু তারপরও চালাইতে পারবেন। আর নাকি থার্মাল ম্যানেজমেন্টে বেটার। টাইটেনিয়াম তাড়াতাড়ি গরম হয়ে থ্রটলিং ইস্যু হইতে পারে, এবং হুইচ অ্যাকচুয়ালি হ্যাপেন্ড। আমি একটু ঘুরতে গেছিলাম আমার ফ্যামিলি নিয়ে, রোদের মধ্যে আপনার এক জায়গায় ছবি তুলতে গেছি, কিছুক্ষণের জন্য এটা হ্যাং হয়ে গেছিল। যখন টেম্পারেচার রোদ দুপুরের একদম 12টা বা 1টার খালা রোদের মধ্যে এটা ছবি তুলতে হঠাৎ করে দেখি ছবি তুলতে গিয়ে স্লো হয়ে যাচ্ছে। মানে আমি ট্যাপ দিছি কিন্তু ক্যাপচার হইতে অনেক পরে গিয়ে ক্যাপচার হইতেছে। সো এইটা একটা
নোটিসেবল ইস্যু, কিন্তু আমার মনে হয় না যে অ্যালুমিনিয়াম এই প্রবলেম সলভ হয়েছে। দেখা যাবে এটি দিয়ে কাহিনী করতে গেলে একই অবস্থা, ডাইলই থাকে। তবে অ্যালুমিনিয়াম আর টাইটানিয়ামের পরিবর্তন হইলেও আপনার প্রিমিয়াম ফিল খুব একটা কমে না ওয়ান ইউ এর লোক। তো সামনে আছে কর্নিং গরিলা আর্মর 2, পেছনে গরিলা গ্লাস ভিক্টাস 2, সাথে ডিএক্স এন্টি রিফ্লেকটিভ কোটিং, যেটা বাইরের রোদেও ভিজিবিলিটি বেশ পরিষ্কার। IP68 আছে 1.5 মিটার পানিতে 30 মিনিট নামাইতে পারবেন। চাইনিজ অনেকগুলো কোম্পানি আপনার IP69 রেটিং দিতেছে, তবে স্যামসাং এখনো IP69 পারে নাই। এস পেন এখনো আল্ট্রার সিগনেচার, তবে রাউন্ডেড কর্নারের কারণে এস পেনের মাথাও সামান্য কার্ভ, উল্টা ঢুকালে ঠিক মতো বসবে না। এবারও এস পেনের ব্লুটুথ নাই, মানে কাজের ফিচার দেব না। এরপরে ডিসপ্লে এখনো 6.9 ইঞ্চের ডাইনামিক এলটিপিও অ্যামোলেড 2X, এই একটা জায়গায় স্যামসাং টপ। যেহেতু স্যামসাং মনিটর টিভি থেকে শুরু করে অনেক কিছু বানায়, ডিসপ্লেতে স্যামসাং বরাবরই আগায় থাকে বিকজ অফ দেয়ার ইন্ডাস্ট্রি। এবং আরও একটা জায়গায় স্যামসাং আগায় থাকতে পারতো, সেটা হচ্ছে মেমোরি। কিন্তু মেমোরি নিজেই নিজের লাইন এনভিডিয়া দিয়ে দেওয়ার কারণে স্যামসাং নিজেই নাকি মেমোরি পাচ্ছে না নিজের মেমোরি সেকশন থেকে। আচ্ছা, মেমোরি বললে ফোনের যারা ভিউয়ার আছেন তারা একটু কট খেয়ে যেতে পারেন, মেমোরি বলতে আমরা র্যাম বুঝি। রেজলিউশন 1440x3120, প্রায় 500 PPI, 19x5x9, মানে আপনি 20x9ই বলতে পারেন, তবে বেজেল একটু কমানো হয়েছে, তো এই কারণে আর কি এইরকম ভাবে লেখা। 120 হার্জের অ্যাডাপটিভ রিফ্রেশ রেট, HDR10+, পিক ব্রাইটনেস 2600 নিটস। কাগজে কলমে সেই S25 আলট্রার মতোই, কিন্তু আসল হাইলাইট হলো প্রাইভেসি ডিসপ্লে। এইটা আসলে পিওর একটা সফটওয়্যার ট্রিক তা না। ওলেড প্যানেল লেভেল ন্যারো এবং ওয়াইড পিক্সেল কন্ট্রোল করে ভিউইং অ্যাঙ্গেল কিছুটা কমায় দেওয়া হয়। সামনে থেকে পরিষ্কার, পাশ থেকে প্রায় কালো, চাইলে পুরো স্ক্রিনে, চাইলে শুধু নোটিফিকেশন কিংবা নির্দিষ্ট অ্যাপেও এনেবল করা পসিবল। বাট যেহেতু এটা ফোনের পিক্সেল অনেক কমায় দেয়, সেক্ষেত্রে শার্পনেসের দিকে আপনাকে কিছুটা কনসিডার করতে হবে, দরকার না হলে বন্ধও করা যায়। পুরনো গ্যালাক্সিতে আপডেট দিয়ে আনা পসিবল না, কারণ হার্ডওয়্যার সাপোর্ট লাগে। অনেস্টলি বলতে গেলে এটা প্র্যাকটিক্যাল ইউজ কেস হইতেছে, মানে যেসব জায়গায় আপনি চান না আপনার স্ক্রিনে কি আপনি দেখতেছেন এটা অন্য কেউ দেখুক, এটা সুগার কোট করে বলার কোনো ওয়ে নেই, এটা এমনিই বলতে হবে। এখন পিসিবিতে ডিসপ্লে টেস্ট এরকম হালকা পাতলাভাবে করা হয় না, এটা ফালায় দেওয়া হয় ক্যালম্যানের নিচে। চলেন দেখি আরো পুঙ্খানু টেস্ট রেজাল্টগুলা। আমাদের সাথে আছে আমাদের মনিটরম্যান, দেখি উনি কি বলেন। সো এবার ডিসপ্লে টেস্ট করার পালা, যেহেতু ডিসপ্লে নিয়ে আমাদের কাজ। সো ক্যালম্যান আলটিমেটে আমরা এটাকে ফালাইছিলাম, তো এটাকে টেস্ট করার পর আমরা ডিফারেন্ট টাইপের কালার রেজাল্ট পাই, এবং প্রিভিয়াস ওয়েতে S25 এর সাথে S26 এর আলট্রার যে এরকম চেঞ্জেস আছে সেটা আমরা দেখবো। বাট আউটলুকের কথাবার্তা যদি বলতে হয়, আমি পার্সোনালি ইউজ করি হচ্ছে S24 ছোট ভার্সনটা। তো এইটার দেখা যাচ্ছে যে কালার টোনটা মানে আউট অফ দ্য বক্স একদম প্রপার হোয়াইট মনে হয়, কুল টোনে আমার মানে এইটার যে কালারটা সেটা মনে হয়। অ্যান্ড S24 এর ব্যাপারে যদি কিছু বলতে হয়, তাহলে এক্সাইনোস ভার্সনের ডিসপ্লে একরকম, স্ন্যাপড্রাগনের ডিসপ্লে আরেক রকম। অ্যান্ড আমি দুইটা সাইড বাই সাইডই দেখছি যে ডিসপ্লের তারতম্য কিন্তু আছে, ইভেন দো দে আর সিমিলার মডেল। তো আমি S26 এর ব্যাপারে আসি। এইটা যখন আমি S24 এর আমার পার্সোনাল ডিভাইসের সাথে যখন সাইড বাই সাইড রাখছি, তখন দেখলাম যে এটার কালার টোনটা একটু ওয়ার্ম টাইপের। সো এই ক্ষেত্রে প্রপার হোয়াইটটাকে হোয়াইট দেখবেন না, কিছুটা একটু মানে ইয়েলোইশ টাইপের ফিল হওয়ার একটা ব্যাপার স্যাপার আছে। অ্যান্ড কালার পারসেপশন আবার এক একজনের কাছে এক এক রকম। আমার কাছে পার্সোনালি এরকম মনে হয়েছে যে এটা একটু ওয়ার্মিশ টাইপের কালার দিবে। বাট কালার নিয়ে এত কথাবার্তা বলার কারণ কি? কালার নিয়ে কথাবার্তা বলার কারণ হচ্ছে যে এইটা যখন রিলিজ হয়, মানে S26 লাইন আপটা যখন রিলিজ হয়, তখন কিন্তু এটার যেই ব্রডকাস্টটা করা হয় ওই ইভেন্টটা, সেটা কিন্তু এই ফোন দিয়েই আসলে মানে ব্রডকাস্ট করা হয়। সো স্যামসাং আসলে বুঝাতে যাচ্ছে যে এইটা আসলে টিপিক্যাল কোনো ফোন না, এটা এর থেকে বেশি কিছু। সো এই ফোনটাকে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য তারা একরকমের একটা মানে মেসেজ দিছে ওভারঅল, যখন এটা নিয়ে ব্রডকাস্টটা শ্যুট হয়। সো শ্যুট করার পর বা ক্যামেরা ক্যাপচার করার পর আলটিমেটলি আপনি কিন্তু ডিসপ্লেতে এটার আউটপুটটা দেখবেন। সো কালার অ্যাকুরেসির ব্যাপারটা এখানেই চলে আসে। সো কথা আর না বাড়াই, কালার অ্যাকুরেসি টেস্টে, ক্যালম্যান টেস্টে এটা যা যা পাইছে সেটার ব্যাপারে কিছু কথাবার্তা বলা যাক। কালার গ্যামোড টেস্টে আমরা টেস্ট রেজাল্ট হিসেবে পেয়েছি 97.9% sRGB, 76.9% NTSC, 82.3% Adobe RGB এবং সর্বশেষ 82.4% DCI-P3। কালার চেকারে টেস্ট করে আমরা ভিভিড মোডে sRGB কালার স্পেসকে টার্গেট করে অ্যাভারেজ ডেল্টা ই ভ্যালু sRGB তে পেয়েছি 3.74 এবং DCI-P3 তে যার অ্যাভারেজ ডেল্টা ই ছিল 4.63। এরপরে ব্রাইটনেস টেস্ট। স্যামসাং মূলত ব্রাইটনেস টেস্টে খুব বড় বড় নাম্বার ক্লেম করে না, তারা যেটা ক্লেম করে সেটাই পায়, এবং 2600 নিটস তারা ক্লেম করেছে, এবং আমরা আমাদের টেস্টিংয়ে, ক্যালম্যান টেস্টিংয়ে এটা 2600 নিটস পর্যন্তকে এটাকে হিট করতে পেরেছি। আই মিন চাইনিজ কোম্পানির তুলনায় স্যামসাং এর আসলে এই ক্ষেত্রে তারা একটা রেপুটেশন হোল্ড করে থাকে, এবং স্যামসাং ওই তুলনায় নিজেরা যেহেতু ডিসপ্লে ম্যানুফ্যাকচারার, তারা তাদের মানে ডিসপ্লে নিয়ে ভালো মতোই আসলে বলতে পারে। অ্যান্ড 2600 নিটসই আসলে আমরা ওভারঅল ব্রাইটনেস টেস্টে পেয়েছি, উইচ ইজ বলতে গেলে ডে লাইটে কাজ করার জন্য গুড এনাফ বলা চলে। এক্ষেত্রে ফোনের যে ওভারঅল কালার রিপ্রোডাকশনের ব্যাপারটা, সেটা কিন্তু একটু পাঞ্চি বা ভিভিড হয়, এটা খুবই স্বাভাবিক, এবং ফোন আউট অফ দ্য বক্সই কিন্তু ভিভিড মোডেই আসে, যাতে দেখতে ভালো লাগে আর কি। সো সেই ক্ষেত্রে কালার অ্যাকুরেসির যে ব্যাপারটা, সেটা অনেক ক্ষেত্রে আসলে মিস হয়। তাও আমরা প্রিভিয়াস ওয়েতে S25 এর সাথে যদি কম্পেয়ার করতে যাই সাইড বাই সাইড, তাহলে S25 এবং S26 এর একটা রেজাল্ট এখন স্ক্রিনে হয়তো বা দেখতে পাচ্ছেন। এবং এক্ষেত্রে যদি কম্প্যারিজন করতে হয়, তাহলে sRGB-র যে ভ্যালুটা রয়েছে সেটা কিছুটা কমে,
কমে প্রায় 2-এর মতো কমে যায় S26 এ এসে, যেখানে আমরা S25-এ 99% SRGB পেয়েছিলাম, কিন্তু S26-এ এসে আমরা পেয়েছি 97%-এর মতো। অন্যদিকে অ্যাভারেজ ডেল্টা ই ভ্যালুতে S26 আবার বেটার করে, অলমোস্ট প্রায় 35% বেটার রেজাল্ট দেখায় কালারের দিক থেকে, যেখানে S25-এর কালারটা টিপিক্যালি বুস্টেড ছিল। এই ক্ষেত্রে ডিসপ্লে টেকনোলজিটার কিছুটা স্লাইট চেঞ্জেস রয়েছে, যেহেতু ওই যে প্রাইভেসি গ্লাসের মতো একটা ফিচার নিয়ে আসছে S26-এ, যেটা S25-এ প্রিভিয়াস ওয়েতে ছিল না, এবং ব্রাইটনেসেরও কিন্তু একটা ম্যাসিভ চেঞ্জেস আসছে। সো এই ব্রাইটনেসের ম্যাসিভ চেঞ্জেসের কারণে হয়তো বা ওভারঅল যে রেজাল্টটা সেটা কিছুটা পরিবর্তিত হয়, এবং এই S26-এর যেই ওভারঅল ডিসপ্লে সেটা নিয়ে যদি ভার্ডিক্ট বলতে হয় তাহলে কালারটা একটু বেটার এবং ভিভিড দেখাচ্ছে প্রিভিয়াস ওয়েতে S25-এর সাথে যদি কম্পেয়ার করা হয়, এবং এর সাথে সাথে একটা ব্রাইট ডিসপ্লে পাচ্ছেন। সো ব্রড ডে লাইটে কোনো রকম ইস্যু হবে না, প্রায় 2600 নিটসের মতো আমরা আমাদের টেস্ট রেজাল্টে হিট করতে পেরেছি। সো যথেষ্ট ডে লাইটেও আপনি যদি এই ফোন স্ক্রল করেন, আপনি মোটামুটি কন্টেন্ট এনজয় বা কালারগুলো যথেষ্ট ভালো ওয়েতে এনজয় করতে পারবেন। এই ক্ষেত্রে ওভারঅল যদি সাম আপ করতে হয় তাহলে কালার অ্যাকুরেসির ব্যাপারটা অবশ্যই মিস হচ্ছে, কারণ ফোনের ডিসপ্লে কালার অ্যাকুরেট হয় না, একটু ভিভিড বা পাঞ্চি টাইপের কালার পাচ্ছেন। S25-এর তুলনায় S26-এর ডিসপ্লে বেটার এবং ব্রাইট, এবং কালার অ্যাকুরেসি রেজাল্টটাও কিছুটা বেটার হয়েছে এই ভার্সনে। সো আমার পক্ষ থেকে এই পর্যন্তই, ফিরে যাচ্ছি জামান ভাইয়ের কাছে। এরপরে পারফরমেন্স এবার স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 ফর গ্যালাক্সি, 3nm প্রসেসর, অক্টা-কোর সিপিইউ, 2x4.74 GHz এর ওরিয়ন V3 Phoenix L প্লাস 6x 3.62 GHz Phoenix M, জিপিইউ আছে Adreno 840 ফর গ্যালাক্সি, মানে একটু হায়ার ক্লক ভার্সন। আমরা পিসিতে যেমন দেখি ওভারক্লকড, ওইরকম হালকা ওসি করে দিছে স্যামসাং এর জন্য, স্যামসাং এক্সক্লুসিভ টিউনিং বা অপটিমাইজেশন যেটাই বলেন না কেন। আলট্রাতে সব মার্কেটেই স্ন্যাপড্রাগন বেস S26 প্লাসে হয়তো কিছু অঞ্চলে Exynos 2600 পাবে। বড় রিডিজাইন ভেপর চেম্বার, গেমিং এ সাস্টেইন পারফরমেন্স ডেলিভার করার কথা। হ্যান্ডসনে ফোন খুবই রেসপন্সিভ, অ্যাপ ইনস্ট্যান্ট ওপেন, স্ক্রলিং ফ্লুইড, শাটার ল্যাগ নাই। আমাদের কাছে যে ভ্যারিয়েন্টটা আছে এটা হচ্ছে 12256, এটা আমরা কালেক্ট করছি টেক অ্যান্ড টক বিডি থেকে। তাদের কাছে আপনারা S26 আলট্রার জন্য কোয়ারি করতে পারেন যদি কেউ পারচেস করতে চান। তবে আমার পরামর্শ থাকবে পারচেস করার আগে একটু ভেবেচিন্তে নেন, কারণ দামটা কিন্তু র্যাপিডলি কমে আসবে। এই মুহূর্তে দামটা অনেক বেশি। এই বছরটা মজার কাহিনী হয়েছে, এই ফোনগুলো আপনার বাংলাদেশে ইন্টারন্যাশনাল লঞ্চের আগেই চলে আসছে। আমার হাতে যে বক্সটা দেখতে পাইতেছেন এখানে লেখা আছে 24 মান্থ ওয়ারেন্টি ফর আফ্রিকা, মানে আফ্রিকার রিজিয়নের লোক, বুঝতেই পারতেছেন আলুর বিনিময়ে ফোন দিয়ে দিছে লঞ্চের আগেই। যাই হোক, স্টোরেজ টাইপ হচ্ছে UFS 4.1, মেমোরি টাইপ LPDDR5X। সো সাস্টেইন পারফরমেন্স বা ওভার দ্য টাইম পারফরমেন্স ড্রপ নিয়ে খুব একটা প্যারা খাওয়ার কথা না পেপারে। বেঞ্চমার্ক যদি আমরা দেখি, যদিও নাম্বারস গেম এখন নাম্বারস গেমই হয়ে গেছে, এখানে এটার গেম বলা ছাড়া আর কিছু বলার নাই, তারপরও নাম্বারগুলো বলাই লাগে। আনটুতে স্কোর আসছে 33,13,458, গিগ বেঞ্চে সিপিইউ সিঙ্গেল কোর পাইছে 3,583, মাল্টিকোর স্কোর ছিল 10,518। এখন এই নাম্বারগুলো ফোনের অনেকে বুঝতে পারেন, পিসিতে এই ধরনের বেঞ্চমার্ক খুবই হরহামেশা কমন একটা ফ্যাক্টর। এখন S25-এর সাথে আপনারা কম্পেয়ার করলে দেখবেন যে নাম্বারে আহামরি তফাৎ নাই, কাছাকাছি বলা চলে, মানে আপগ্রেড করার মতো যথেষ্ট রিজন কিন্তু পাওয়া যাচ্ছে না। তারপরও রেজাল্ট টপ অফ দ্য লাইন, বাট নাম্বার দিয়ে আসলে ইউজার এক্সপিরিয়েন্স বোঝানো পুরোপুরি পসিবল না, এই জন্য আরেকটু টেস্ট করতে হবে। গেমিংয়ে পাবজি, ই ফুটবল, রিসেন্টলি মোবাইলে আসা রেইনবো 6 মোবাইল ট্রাই করেছি আমরা। গেমের হাইয়েস্ট পসিবল সেটিংয়ে ছিল একদম স্মুথ গেম প্লে, এবং সারপ্রাইজিংলি 1 ঘন্টার মতো গেম খেলার পরেও সেইভাবে কোনো হিটিং ইস্যু চোখে পড়ে নাই। এরপরে One UI গাই হিসেবে আমার One UI নিয়ে কথা বলতে হবে, অর্থাৎ সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম বা OS। One UI 8.5 বেসড অন Android 16 আর 7 বছরের মেজর OS আপডেট Android 23 পর্যন্ত। ইউআইতে তেমন কোনো ডিফারেন্স নাই, কিন্তু এআই ইকোসিস্টেম আরও পলিশড হয়েছে। ভিজুয়াল পারসেপশন সিস্টেম বা VPS, কেউ আবার ভার্চুয়াল প্রাইভেট সার্ভার ভাববেন না, রিয়েল টাইমে ইমেজ ভিডিও ডিটেল চিনতে পারে, এমনকি ব্লিঙ্কিং ডিটেক্ট করে, এবং আগের তুলনায় 50% কম পাওয়ার কনজিউম করে। DVNR লো লাইট ভিডিও নয়েজ কমায় দেয়, প্রো স্কেলার শার্পনেস ও কন্ট্রাস্ট বাড়ায়, MDNI স্মুদার কালার গ্রেডিয়েন্ট দেয়, ফটো অ্যাসিস্ট এখন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বুঝে এডিট করে, অডিও ইরেজার এখন ইউটিউব, ইনস্টাগ্রাম, নেটফ্লিক্সের মতো থার্ড পার্টি অ্যাপেও কাজ করে। নাও ব্রিফ আরও পার্সোনালাইজ সামারি দেয়, বিক্সবি এখন কনটেক্সট অ্যাওয়ার এজেন্ট, আর সাথে পারপ্লেক্সিটি ইন্টিগ্রেশন হেইপ্লেক্স বলে মাল্টিস্টেপ ওয়ার্কফ্লো এক্সিকিউট করা পসিবল। সেন্সিটিভ ডাটা অনবোর্ড এআইতেই প্রসেস হয়, ক্লাউডে না। রইল বাকি ক্যামেরা লেআউট S25 আলট্রার মতোই, কিন্তু টুইক আছে। মেইন 200 মেগাপিক্সেলে আইসোসেল HP2 1/1.3 ইঞ্চের OIS। সেন্সরটার অ্যাপারেচার এখন f1.4, যেখানে আগে ছিল f1.7। স্যামসাং ক্লেম করতেছে 40% পর্যন্ত বেশি আলো এইটা নিতে পারবে। 15
মেগাপিক্সেলের 5x পেরিস্কোপ লেন্সে সনি IMX 854 সেন্সরটি দেয়া। এখানে অ্যাপারচার হচ্ছে f3.4 থেকে f2.9, 37% বেশি আলো। 10 মেগাপিক্সেল 3x টেলিফটো ও 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স আনচেঞ্জড। হার্ডওয়্যার কনজারভেটিভ মনে হতে পারে, বিশেষ করে 10 মেগাপিক্সেলের 3x সেন্সরও এখন মিড রেঞ্জের ফোনেও ভালো সেন্সর দেখা যায়, কিন্তু একটু হালকা ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছে। লেন্স সুইচিং এখনো আগের মতো একটু ল্যাগি, আপনার স্মুথ ফিলিংটা দেয় না যেটা আমরা আইফোনে দেখি। সামান্য স্টার্টার আছে যেটাও আইফোনে খুব একটা নোটিসেবল হয় না। স্যামসাং এবার জাস্ট ইমেজ প্রসেসিং আর AI রিফাইনমেন্টেই জোর দিচ্ছে। মেইন সেন্সরটা সেই আগের মতোই 200 মেগাপিক্সেলের, যেটা S25 আলট্রাতেও ছিল। আগে 200 মেগাপিক্সেলের শট নিলে ডিটেল থাকতো, কিন্তু HDR আর নয়েজ রিডাকশনে তেমন রিফাইনমেন্ট ছিল না। এবার মাল্টিফ্রেম HDR ফুল কাজ করছে ফুল রেজলিউশনে, ফলে ডাইনামিক রেঞ্জ বেশি, ডিটেল বেশি, লো লাইটে প্রায় 47% বেশি লাইট ইনটেক থ্যাঙ্কস টু f1.4 অ্যাপারচার। মানে রাতের ছবি, নাইট মোড বা অন্ধকার লো লাইট সিচুয়েশনে আপনি আরো বেটার পিকচার পাচ্ছেন, এবং এটা ভিজিবলি দেখা যায়। রাত্রেবেলা আপনি যদি কোনো ছবি তুলেন, আপনার যদি S25 এবং S26 থাকে, ক্লিয়ার ডিফারেন্সটা বুঝতে পারবেন। তবে ব্রাইট হলে পরেও ছবিতে নোটিসেবল অ্যামাউন্টের নয়েজও থাকে, তবে সেটাও S25 আলট্রা থেকে একটু কম, যদিও পুরোপুরি ক্লিন না, একদম ডার্ক স্কাইতে হালকা গ্রেইন এখনো থাকে। তবে আরেকটা জায়গায় এখনো সমস্যা আছে, সেটা হচ্ছে মুভিং সাবজেক্ট, অর্থাৎ হঠাৎ নড়াচড়া করলে মাঝে ফাজ বা হালকা ব্লার দেখা যায়। মানে লো লাইট প্লাস মোশন এখনো আলট্রার উইক স্পট। জুমের দিকে যদি যাই, চাঁদের ছবি তুলতে গিয়া 10 মেগাপিক্সেল 3x অপটিক্যাল টেলিফটো আগের মতোই আছে, তার সাথে 50 মেগাপিক্সেল 5x পেরিস্কোপ লেন্স। এই দুইটা মিলিয়ে ক্লোজ আপ জুমে ভালো ফ্লেক্সিবিলিটি দেয়। 3x ন্যাচারাল পোর্ট্রেট জুম, 5x এর ডিটেল রিটেন ভালো। দূরের সাবজেক্ট টানতে গেলে এখনো আলট্রা রিলায়েবল। পোর্ট্রেটে অন পয়েন্ট এজ ডিটেকশন এবং ন্যাচারাল বোকে আছে। আর আলট্রা ওয়াইড 50 মেগাপিক্সেল হচ্ছে স্যামসাং এর টিপিক্যাল আলট্রা ওয়াইড লুক, ওয়াইড ফিল্ড, ভালো ডাইনামিক রেঞ্জ, আর সামনে রয়েছে 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এবার একটু ওয়াইডার ফিল্ড অফ ভিউ আর আপগ্রেডেড প্রসেসিং, ডেলাইটে ক্লিন রেজাল্ট, HDR হ্যান্ডলিং ডিসেন্ট। এরপর হচ্ছে ভিডিও একটা জায়গা যেখানে আইফোন বরাবরই টপ করে সব দিক থেকে। দেখা যাক এইবারে S26 আলট্রা কি করতেছে। 8K 24 30 fps, 4K আপ টু 120 fps, HDR 10+, 10 বিট লগ, লাট প্রিসেট, স্টেরিও সাউন্ড রেকর্ডিং, এই সবগুলো তো S25 আলট্রায়ও আছে, তাইলে S26 এ নতুন কি? এবার নতুন সুপার স্টিডি 360 ডিগ্রি হরাইজন লক আছে। ভিডিও মোডে টগলটা অন করবেন, তারপর ডান বাম উপর নিচে 180 360 ডিগ্রি যেমন মন চায় রেকর্ড করবেন। স্পেশালি ট্রাভেল ব্লগ বা মুভিং এর শটগুলো বেশ ইউজফুল। আউটপুট দেখবেন একদম স্টেবল রেজাল্ট। অ্যাডভান্স প্রফেশনাল ভিডিও বা APV নতুন একটা স্ট্যান্ডার্ড, ওপেন স্ট্যান্ডার্ড, লসলেস ওয়ার্কফ্লো, মাল্টিপল এডিটের পরও কোয়ালিটি ধরে রাখে। বলতে পারেন কিছুটা অ্যাপেলের প্রোরেজের মতো স্যামসাংও চেষ্টা করতেছে নিজেদের কোরেকটা ইমপ্রুভ করার। সেলফি 12 মেগাপিক্সেল CMOS সেন্সর, অ্যাপারচার f2.2, HDR 10+ সাপোর্ট, ভিডিওতে 4K 60 fps পর্যন্ত শুটিং, অবজেক্ট অ্যাওয়্যার ইঞ্জিন এবং এনহ্যান্সড AI ISP, এমন বহুত টার্ম তারা ইন্ট্রোডিউস করছে। এবার AI ISP স্কিন টোন, শ্যাডো আর হেয়ার ডিটেল ভালোভাবে হ্যান্ডেল করছে। মানে S26 আলট্রা ক্যামেরায় কোনো রেভলিউশন নিয়ে আসতে পারে না, জাস্ট জেনারেশনাল আপগ্রেডের মতনই। নয়েজ কিছুটা কমে আসছে, লাইট একটু বেশি পাচ্ছেন আপনি লো লাইটে। ভিডিওতে স্ট্যাবিলিটি সামান্য একটু বাড়ছে। মোটামুটি ডিসেন্ট ছবি আপনাকে দেয় যদি আপনি One UI ডিপেন্ডেন্ট হন। তবে আপনার অবশ্যই ছবির জন্য ডেফিনেটলি ভিভো ফোনগুলো টপ করবে, এটার থেকে কোনো সন্দেহ নাই। আর ভিডিওর ক্ষেত্রে আই বিলিভ যে নতুন আইফোন আসলে ওইটা টপ করে যাবে। দ্যাটস দ্যাট। সো ক্যামেরার জন্যই S26 S25 থেকে আসা খুব একটা নেসেসারি মনে হচ্ছে না। সবার শেষে হচ্ছে ব্যাটারি। এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, আবারও 5000 mAh এর লিথিয়াম আয়ন ব্যাটারি। টকিং অ্যাবাউট কম্পিটিশন, তারা কিন্তু অনেকেই সিলিকন কার্বনে চলে গেছে অলরেডি। ফর এক্সাম্পল অপো, ভিভো এবং 69 আদার্স কিন্তু এখনই স্লিম ফর্ম ফ্যাক্টরে বেশি ব্যাটারি দিচ্ছে এই নতুন টেকনোলজির ব্যাটারির সুবাদে, মানে সিলিকন কার্বন। S25 আলট্রা একদিন ব্যাকআপ দিত, এটাও সিমিলার রেঞ্জে, অর্থাৎ একদিনই দেবে। অবশ্য চার্জিং স্পিডটা বাড়ছে, এখন আপনি 60 ওয়াটে ফাস্ট চার্জিং করতে পারবেন, অর্থাৎ PD 3.0, 30 মিনিটে 75% চার্জ, ওয়্যারলেস 25 ওয়াট, Qi 2.2 এবং 4.5 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং। এখন কথা হইতেছে একজন One UI ইউজার হিসেবে S26 আলট্রা কি আমার নেওয়া উচিত? না, কোনো পয়েন্টই নেই। খালি আপনার এই টাকাগুলো খরচ করার কোনো পয়েন্ট নেই। আমার কাছে সবচেয়ে মেজর ফিক্স একটা ডেইলি ড্রাইভার হিসেবে মনে হয়েছে যে এই রাউন্ডেড এজগুলা। কিন্তু আপনারা সবাই জানেন আমরা কেউ এইসব ফোন কাভার ছাড়া ব্যবহার করি না। বাসায় বাচ্চা কাচ্চা আছে, বাসায় বউ আছে, ঝগড়া লাগলে বা স্টুডিওতে পোলাপানো আছে, রাগের মাথায় ছুঁড়ে দিলে বা তারা কেউ ছুঁড়ে দিলে ফোনটা ভেঙে যেতে পারে। এই জন্য ভালো একটা কাভার ইউজ করলে পরে। আর S26 আলট্রার এই সবচেয়ে বেস্ট ফিচার যেটা আমার কাছে মনে হয়েছে যে রাউন্ডেড এজ, এটা নেওয়ার কোনো পয়েন্ট নাই। এখন S25 আলট্রা থেকে S26 আলট্রায় আপগ্রেড করার কোনো পয়েন্টই দেখতেছি না। এটা একটা জেনারেশনাল আপগ্রেড, সামান্য সবকিছু বাড়ানো হয়েছে, কিছু জায়গায় রিফাইনমেন্ট আসছে, যেমন ধরতে ফোনটা আরাম, তারপরে আপনার একটু
ফাস্টার আগের ফোন থেকে, একটু বেশি ঠান্ডাও থাকে, ব্যাটারি সেম সেম, কিন্তু আপনার সফটওয়্যারে বেশ কিছু অপটিমাইজেশন আসছে, এই জিনিসগুলো সব কিছু মিলে প্রাইভেসি একটু মেনটেন করা যাবে, ডান বাম থেকে দেখা যাবে না, এই সব। অর্থাৎ যারা আগের ফোনগুলোয় আসেন, যেমন S23, তারপরে S22, এইসব থেকে হয়তো আপগ্রেড করা একটা রিজন হইতে পারে, কিন্তু S25 থেকে S26 এ আসার তেমন কোনো পয়েন্ট বা লজিক আমি কিছুই খুঁজে পাইলাম না। তারপরে যারা পারচেস করতে চান তারা টেক অ্যান্ড টকে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ টেক অ্যান্ড টক ফর প্রোভাইডিং দিস ডিভাইস, আর থ্যাংক ইউ স্যামসাং আজাইরে একটা প্রোডাক্ট বানানোর জন্য, আজাইরে একটা কন্টেন্ট বানাইতে হইলো, পড়তে পড়তে আমার লাইফটা টানাটানি হয়ে গেল। এই ফোনটা নিয়ে যাও না, একটু বেশি এক্সপেন্সিভ। আল্লাহ হাফেজ।